নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় সাইলেশিয়া দ্বিতীয় পর্ব। আজকে আমরা এর ব্যক্তিত্বকে খোঁজার চেষ্টা করব, অর্থাৎ পার্সোনালিটি অফ দ্য সাইলেশিয়া পেশেন্ট। তো এটা খুঁজতে গিয়ে আমরা আগের দিন বলেছি যে যখন বাচ্চা হেরিডিটারি বা অন্য কোনো কারণে দুর্বলতা নিয়ে জন্মায়, তখন বাচ্চাটা কী করে, তার প্রতি একটু বেশি ধ্যান দেয়, তারা একটু অতি যত্নে বা ওভার প্রোটেকশানের সঙ্গে বড় করে। ফলে হয় কি, বাচ্চাকে বিশেষ কিছু করতে দেওয়া হয় না, সে চাইলেও তাকে দেওয়া হয় না, পারবি না ইত্যাদি ইত্যাদি। ফলে তার মধ্যে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার যে প্রবণতা থাকলেও সেটাকে বাস্তবে করতে পারে না। ফলে কি হয়, ফলে পরিবেশের সঙ্গে সে নিজেকে অ্যাডজাস্ট করে বেড়ে উঠতে পারে না। তার ফলে কী হবে, তার ফলে ও সবার সাথে মিশতে পারে না, ইচ্ছে মতো যেখানে খুশি গিয়ে সবার সাথে কথা বলতে পারে না। আস্তে আস্তে হয়ে ওঠে স্পাইনলেস, চোখে চোখ রেখে কথা বলা এর পক্ষে অসুবিধাজনক ব্যাপার হয়ে পড়ে। ফলে কি করে, এই মানুষটাকে আমরা দেখব কীভাবে, এ হয়ে যায় দুর্বল চিত্তের এবং শারীরিকভাবেও দুর্বল, ফিজিক্যাল স্ট্রেংথেও একটু দুর্বল, কিন্তু সে একটু ভীরু, সবার সাথে মিশতে পারে না, সবার সঙ্গে গিয়ে কথা বলতে পারে না, সবসময় একটা সঙ্গী চায়। বিশেষ করে মায়ের সঙ্গ যেন সে আঠার মতো লেগে থাকে, এরকম একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়। আমরা দেখেছি 20 বছরের ছেলেও সে মা ছাড়া চলতে পারে না। আমি আগের দিন বলেছিলাম যে সাধারণত সাইলেশিয়া পেশেন্টরা একা ডাক্তারখানায় আসে না। বড় হলেও 20 বছর, 25 বছর, 30 বছরের বাচ্চাও বা ছেলেও কাউকে সঙ্গে নিয়ে আসে, অনেক সময় তাদের মাকে নিয়ে আসে বা কোনো বন্ধুবান্ধব নিয়ে আসে। এই প্রবণতা এর মধ্যে থাকে। ফলে কি হচ্ছে, তাহলে এই দুর্বল চিত্তের মানুষ এবং তাকে স্পাইনলেস হয়ে দাঁড়ায়, অর্থাৎ মেরুদণ্ডহীন ব্যক্তি বলে বলা হয়। সেই মানুষটা মার সাথে লেপ্টে থাকে, চিটে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এ ভীরু স্বভাবের, অথচ বুদ্ধিমান। তাই এর মধ্যে ইগো পাওয়া যায়, ইগোটিজম। ওর যে বুদ্ধির ইগো তার মধ্যে থাকে, এবং যেমন ইন্টেলিজেন্ট তেমন ইন্টেলেকচুয়াল ক্ষেত্রেও আমরা সাইলেশিয়াকে পেয়ে যাই। বুদ্ধিবৃত্তি খাটিয়ে দিতে পারে যে কোনো জায়গায়, সে বুদ্ধিবৃত্তি খাটিয়ে কিছু করতে পারে, অথচ সে প্রতিবাদ করতে পারে না। এই বেসিক মেন্টালিটি নিয়ে এ পরিস্থিতিতে দাঁড়ায়। সেই পরিস্থিতির থেকে তাকে আস্তে আস্তে মডিফাই করতে হয়। আস্তে আস্তে সে মডিফাই করে এবং মডিফাই সারা জীবনই দেখা যায় এই ধরনের একটা পরিবেশের মধ্যে সে বেড়ে উঠতে থাকে। সবসময় তার কনফিডেন্সের অভাব, সবসময় একটা সঙ্গী চায়। আমরা এইসব কথাগুলো আগের দিন একটু বলেছি। আজকে এইগুলোকে একটু ডিটেলসে বলার চেষ্টা করব। কীরকম কনফিডেন্সের অভাব, এ কথা বলে আস্তে আস্তে, খেলে একা একা, যে খেলাগুলো একা একা খেলা যায় সেই জাতীয় খেলাগুলো পছন্দ করে। সাধারণত একই বয়সের ছেলে, তার ক্লাস যে ক্লাসেই পড়ুক, 3, 4, 5, 6 যাই পড়ুক, সে তার ক্লাসের ছেলেদের সঙ্গে তাকে ভালোভাবে মিশতে পারা উচিত। সবাই তো তার বন্ধু, সেই বন্ধুদের সাথেও সে ভালোভাবে মিশতে পারে না, ভালোভাবে অ্যাডজাস্ট করে চলতে পারে না, খোলামেলা হয়ে থাকতে পারে না। ফলে
সে স্কুলে গিয়েও যেন একটু বেমানান, একটু অকওয়ার্ড ভাব। সে সাধারণ বন্ধুবান্ধব, তার বয়সী বন্ধুবান্ধবের সাথেও সে খেলতে পারে না, ফলে একা একা খেলে। একা একা খেলার জিনিস কম্পিউটার, ফোন বা ওই ব্লগ যে পাওয়া যায়, ব্লগ দিয়ে বা ঘর বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, ছবি আঁকছে, এইসব কাজের মধ্যে সে থাকতে পছন্দ করে, যেটা একা একা করা যায়। এই মানসিকতা নিয়ে চলতে থাকে। আমরা দেখব বাচ্চা বা বড় যখন চেম্বারে আসে, সে সবসময়ই একটা সঙ্গী পিছনে একটু তাকায়, পিছনের লোকের সঙ্গে চায়, তার হেল্প চায়, তার অ্যাসিস্ট্যান্সি চায়। এইভাবে আস্তে আস্তে সে বড় হতে থাকে। আমরা এর পরে দেখব। তাহলে কি বলছিলাম, কনফিডেন্স কমওয়ালা একটা মানুষ বা একটা ছেলে সে সাধারণত আস্তে আস্তে কথা বলে, একা একা খেলে, কম্পিউটার ইত্যাদি নিয়ে, ফোন অথবা বাড়ির লোকদের সঙ্গে লুডো খেলে। এই প্রকৃতির মানুষ। চেম্বারে কি দেখব, আগে বলেছি সাধারণত কারের সঙ্গে আসে, এসে তাকে হয়তো বলা হলো বলুন, কিছুক্ষণ চুপ করে বসে থাকবে। তার যে সঙ্গী আছে, সে যেই হোক, তার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, বন্ধু হোক, একটু পিছন দিকে তাকাবে। অর্থাৎ তা শুরু করতে দেরি হবে। রুব্রিকের ভাষায় বাবু, ইনিশিয়েটিভ ল্যাক অফ। অথচ সেই মানুষটা ডেফিয়েন্ট। কীরকম ডেফিয়েন্ট বলতে কি, সরাসরি বিরোধিতা করা। যেমন এক পেশেন্ট, তাকে ডাক্তারবাবু বলেছে তোমার তো প্রেশার বেড়ে যায়, তোমার ট্যাবলেট খেতে হবে। যে না, ট্যাবলেট খাবো না, ট্যাবলেট খেলে তো ওর সারা জীবন খেতে হবে, ওসব খাবো না। এই যে সরাসরি বিরোধিতা করা, এবং যে যুক্তিটা দিচ্ছে সেটাও যুক্তিসঙ্গত। সত্যিই তো ট্যাবলেট, প্রেশারের ট্যাবলেট শুরু করলে আর শেষ করা যায় না, তাই ও খাবে না। সেদিক দিয়ে আমরা অবজেক্টিভ রিজনেবল ধরতে পারি। যেমন ডেফিয়েন্টের আর একটা উদাহরণ আমি বলি। একটা বাচ্চা, তার পেট ব্যথা হচ্ছে, মা এসছে, সঙ্গে বাবা। কি হয়েছে বলতে সে চুপ করে আছে। মা বলতে শুরু করেছে, কালকে বাড়িতে লুচি হয়েছে, ও 4টে লুচি খেয়েছে। সঙ্গে ও কিন্তু মাথা নিচু করে আছে, কথা বলছে না, ভাবটা এমন যেন অনেক খুব শরীর খারাপ করেছে। কিন্তু না, 2টো। দেখুন, মা বলেছে ভুল করে 4টে, ও বলল 2টো। এই যে বিরোধিতা করা, এইটা নেচার। ওই ডাক্তারবাবুর ট্যাবলেট খাওয়ার ব্যাপারে বিরোধিতা করা, এটাও নেচার। এটা ডেফিয়েন্ট। যে কথাটা বলছে সেটা যুক্তিসঙ্গত, তাই অবজেক্টিভ রিজনেবল আমরা ধরতে পারি। শুরুতেই দেরি করবে, আস্তে আস্তে বলবে, আস্তে আস্তে কথা বলবে। আরও কয়েকগুলো খুব ইন্টারেস্টিং বিষয় আছে। কোনো ক্ষেত্রেই কোনো তর্ক ঝগড়ায় যায় না, কোনো রকম তর্ক বিতর্কে কিছুতেই যাবে না। কি করে, রুব্রিকের ভাষায় বললে আর্গুইং নট আর্গুইং। কি বলবে, কনভিকশন অফ despite having fun। সে নিজে সে শিওর হয়েছে, তবু বলবে না যদি ভুল হয়ে যায়। এই মানসিকতার মানুষ হচ্ছে সাইলেশিয়া। এখানে সিঙ্গেল সাইলেশিয়া আছে। এই কন্ট্রাডিকশন সহ্য করতে পারে না।
কন্ট্রাডিকশানে রাগ হয়, অ্যাঙ্গার কন্ট্রাডিকশান। আবার বলেছে কন্ট্রাডিকশান, ইনটলারেন্ট অফ কন্ট্রাডিকশান। কি বলবে? রেস্টেইন হিমসেলফ, কিপ ফ্রম ভায়োলেন্স, হ্যাজ টু। তার মানে যদি কোনো কন্ট্রাডিকশান হয়, সে ঝগড়া করবে না, জোরে কথা বলবে না, ভায়োলেন্স কিছু করে ফেলে, এই ব্যাপারের দিকে সে যাবেই না। এখানে দুটো ওষুধ আছে, অ্যালো এবং সাইলেসিয়া। আমি আগে বলেছি যে আস্তে আস্তে কথা বলে, ইনডিসপোজ টু টক লাউড, দুটো ওষুধ আছে, নাক্স মস্টেটা এবং সাইলেসিয়া। এই অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো, এটাই চরিত্র, এর নেচারই হচ্ছে বরাবরের জন্য আস্তে কথা বলা, কন্ট্রোভার্সির মধ্যে না যাওয়া। যদিও এর ব্যাকগ্রাউন্ডে এ ভীতু, প্রতিবাদ করতে পারে না, কিন্তু এবং লাজুক, তবু এটাই এর নেচার। এইভাবে আমরা সাইলেসিয়াকে খোঁজার চেষ্টা করতে পারি। তাহলে কি দেখলাম? একটা অকওয়ার্ড, শান্ত, অথচ ডেফিয়েন্ট বাচ্চা, ডেফিয়েন্ট মানুষ, মায়ের সঙ্গ ছাড়া চলে না, মাদার ফিক্সেশন। এছাড়া যখন শরীর খারাপ করে, যেমন একটা বাচ্চা জ্বর নিয়ে এসছে, মার সঙ্গে ছাড়ছে না, মাকে জড়িয়ে রাখছে, মাকে ধরে রাখছে। মা বলছে ও বাড়িতে একটু আমাকে ছাড়ছে না, আমি যে সাধারণ কাজকর্মগুলো করব তাও না। ক্লিনজিং মাদার চিলড্রেন ইন, শিশুরা বাচ্চা ছেড়ে যায় না, বাচ্চা মাকে ছেড়ে কিছুতেই যাবে না। ওই যে একটা কেস বলেছিলাম না, সে এতটাই মায়ের প্রতি লেগে থাকা স্বভাবের ছেলে এবং তার কনফিডেন্সের এতটাই অভাব, সে বলছে মা যদি বসে থাকে আমি সব পারব। এই ধরনের মানসিকতা সাইলেসিয়া। শীতকাতুরে অথচ ঠান্ডা খেতে চায়। যদিও আরেকটা ওষুধ মনে পড়ে যায় এখানে, ফসফরাস, চিলি, কিন্তু ঠান্ডা খেতে চায়। ফসফরাস খুব ঠান্ডা খেতে চায়, সাইলেসিয়া অত ঠান্ডা না হলেও ঠান্ডাই খেতে চায়। ফসফরাস টিউবারকুলার, ফসফরাসে বজ্রপাতে ভয় আছে, ফিটফাট থাকে। সাইলেসিয়া শান্তশিষ্ট, নম্র প্রকৃতির মানুষ। ঠান্ডা খেতেই ভালোবাসে। সাইলেসিয়ার মধ্যে একটা সিফিলিটিক টেন্ডেন্সি আছে। আমরা দেখেছি কোথাও ইনজুরি হলে পেকে যাওয়ার প্রবণতা আছে, সহজেই পেকে যায়। আমরা এটাও দেখেছি জোরে যদি কোথাও লেগে যায় সেইখানে সাপুরেশন হতে শুরু করে। সেই ক্ষেত্রে একটু হাইপোটেনসিভ সাইলেসিয়া দিয়ে বহু ক্ষেত্রে তাকে রেজিস্ট করা গেছে সাপুরেশন থেকে। যদিও যখন ক্লাসিক্যাল করতাম এইভাবেই অনেক ক্ষেত্রে অনেককে ঠিকঠাক করা গেছে। মূল কথা এটা পিকুলিয়ার, শীতকাতর হয়েও সে ঠান্ডা চাইছে, হাত পা ঠান্ডা থাকে। এইভাবে আমরা সাইলেসিয়ার কথাবার্তা, সাইলেসিয়ার মানুষটার চালচলন, চেম্বারে এসে শুরু করা, সঙ্গ নিয়ে কাকে আসে দেখা, যেমন বাচ্চাদের ক্ষেত্রে একটা সেদিনে বলেছি সম্ভবত,
যে মার কানে কানে বলবে। আপনি জিজ্ঞেস করছেন, উত্তর সরাসরি আপনাকে বলবে না, মার কানে কানে বলবে, হুইসপারিং। মার কানে হুইসপারিং করে উত্তর দেবে। ঠিকই বলছি, মা হয়তো বললো ঠিকই বলছিস বলো, তখন সে বলবে। এই সব চরিত্রগুলো আপনাকে আকর্ষণ করবেই, এবং আমার মনে হয় এভাবেই সাইলেশিয়াকে খুঁজে পাওয়া যাবে। সাইলেশিয়ার পার্সোনালিটি এইভাবে খুঁজলে হয়তো ঠিক পথেই এগিয়ে যাওয়া যাবে। আজ দ্বিতীয় পর্ব এইখানে শেষ করছি। অ্যানিম্যানিয়ান স্টাডিজ